আমাকে আমার এই কমেন্টে বিভিন্ন ভিডিওর কমেন্টে অনেকে বলেছেন আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে কিছু বলতে। তো আমার এক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বন্ধু আছেন, মানে আমরা কলিগ আর কি। তো তাকে জিজ্ঞেস করেছিলাম একবার যে ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের তো প্রচুর গ্যাস, তা তোর কাছে তো পেশেন্ট তো তাহলে গ্যাসের পেশেন্টেই ভর্তি, তাহলে গ্যাসের পেশেন্ট দেখতে দেখতে তাহলে তো তুই খুব বিরক্ত হোস, এত গ্যাসের পেশেন্ট তোকে দেখতে হয়। ও বলল না, গ্যাসের পেশেন্ট আমার কাছে বেশি সব থেকে নয়, সবচেয়ে আমার কাছে বেশি পেশেন্ট হচ্ছে আইবিএস এর, ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে। তো আজকে আমরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে আলোচনা করব। কি জিনিসটা, এটা কেন হয়, কাদের হতে পারে বেশি, এটা কি করে আটকানো যায় বা আটকানো যায় কি না, এটা চিকিৎসা কি, সবটাই আমরা আজ এই ভিডিওতে একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে পারেন এবং সেই মতো ব্যবস্থা নিতে পারেন। নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস এবং থাইরয়েড এবং ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করে থাকি। তো আজকে আমি আইবিএস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন তার পেটের অসুবিধে নিয়ে, পেশেন্টরা তো জানেন না তাদের আইবিএস আছে। তো প্রথমে আমাদের বলেন যে একটা আনকমফোর্টেবল পেটের মধ্যে ভার ভার ভাব, পেটে একটা ক্র্যাম্প হয়, একটা ব্লোটেড ভাব, এটা পেটটা ফুলে আছে মনে হয়, গ্যাস হয়েছে মনে হয়, কখনো লুজ মোশন হচ্ছে, কখনো ডায়রিয়া হচ্ছে বা কখনো কনস্টিপেশন হচ্ছে। তো তখন অন্যান্য অনেক অসুখের মতো আমরা আইবিএসটা পেশেন্টের হচ্ছে কিনা আমরা ভাবার চেষ্টা করি। আমরা জিজ্ঞেস করি যে এই সিমটমগুলো কতদিন ধরে হচ্ছে। যদি দেখি বেশ কয়েকদিন ধরে চলছে, তাহলে অবশ্যই আইবিএসটাকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে রাখি। কিন্তু আইবিএস ডায়াগনোসিস হতে গেলে তার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হয় যে অন্য কিছু রোগ আছে কিনা, কারণ অনেক রোগে আইবিএস এর মতো সিমটম হয়, ইনক্লুডিং কোলন ক্যান্সার। তো আমরা দেখে নিতে হয় যে কোনো আমরা কিছু মিস করছি কিনা। যদি দেখি যে কোনো পরীক্ষাতে কিছু নেই, তখন আমরা ভাবি বা আমরা পেশেন্টের আরো এক্সটেন্সিভ হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আইবিএস হচ্ছে কিনা। আইবিএস এর হিস্ট্রি নেওয়ার সময় তার খাবার দাবার, তার ওষুধ বিশুদ, তার লাইফস্টাইল কিরকম, সবটাই আমাদের জেনে নিতে হয়। এবং প্রত্যেকটা ব্যাপারের বা প্রত্যেকটাই জিনিস, তিনটের আমি যে আলোচনা করলাম যে কি ওষুধ খান, কি খাবার খান বা কি লাইফস্টাইল, প্রত্যেকেরই কিন্তু ইম্প্যাক্ট আছে আইবিএস এ। সেই জন্য এতটা ইম্পর্টেন্ট হিস্ট্রিতে। তো আইবিএসটা কি? আইবিএসকে বলে একটা গ্রুপ অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমস। অনেক, মানে একটা কোনো সিমটম হবে তার কোনো মানে নেই, অনেকগুলো পেটের সিমটম থাকে এবং এটা পেটেরই রোগ। ইউজুয়ালি ইন্টেস্টিনকে অ্যাফেক্ট করে, মানে আমাদের অন্ত্রকে অ্যাফেক্ট করে। এ পেটের মধ্যে মাঝে মাঝে ব্যথা এবং ক্র্যাম্প হয়, কারো ক্ষেত্রে লুজ মোশন হতে পারে, কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশন বা কষা পায়খানা হতে পারে, কারো কারো দুটোই হতে পারে। এই রোগটা খুবই অদ্ভুত। পেটের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোনো ক্ষত তৈরি করে না, কোনো আলসার হলো বা কোনো টিস্যু ড্যামেজ হলো সেটা হয় না। কিন্তু কিন্তু পেটের একটা অসুখ, যেটা বেশিরভাগ পেটের অসুখেই আমাদের টিস্যু ড্যামেজ হয়, কিন্তু এতে কোনো টিস্যু ড্যামেজ হয় না। এটা কিন্তু পেটের একটা অসুখের মধ্যে পড়ে যার মধ্যে কোনো টিস্যু ড্যামেজ নেই। আইবিএস হলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে না। অনেকে জিজ্ঞেস করে, তো আমার আইবিএস আছে, আমার কি ভবিষ্যতে ক্যান্সার হতে পারে? ক্যান্সার অন্য কারণে হতে পারে, কিন্তু আইবিএস থেকে ক্যান্সার হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। আর আইবিএস আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, অনেকে বলি পুরনো আমাশা, মানে অনেক দিন ধরে আমাশা চলছে, পুরনো আমাশা বলি। এই পুরনো আমাশাটাই হচ্ছে আইবিএস, মানে অনেক দিন ধরে অল্প অল্প করে পাতলা পাতলা পায়খানা হচ্ছে। পুরনো আমাশা মানে, আমাশা যদি অতদিন ধরে পুরনো চলতে থাকে, আমাশাটা করে এন্টোবিমা হিস্টোলাইটিকা বলে একটা প্রোটোজোয়া। তো অতদিন ধরে যদি আমাশা, ওই ওই প্রোটোজোয়াটা শরীরের মধ্যে থাকে, পেটে ফুটো হয়ে যাবে, মানুষ মারা যাবে। মানে 5 বছর ধরে আমাশা হচ্ছে, এটা তো হতে পারে না। পুরনো আমাশা মানে আমরা ধরে নিই ওই আইবিএসই আছে বা আইবিডি হতে পারে, কিন্তু আমাশা নয়। আইবিএস কত প্রকারের হয়? আইবিএস 3 প্রকারের আমরা দেখেছি। একটা হচ্ছে আইবিএস ডি, ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস, মানে লুজ মোশন হচ্ছে বা বারবার পটি হচ্ছে। 2 নম্বরটা হচ্ছে আইবিএস সি বা কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস। এক্ষেত্রে কষা পায়খানা হয় বা লাম্পি স্টুল হয় বা শক্ত পটি হয়। আর একটা 3 নম্বর আইবিএস উইথ মিক্সড বাবেল হ্যাবিট বলে, এটাতে ডায়রিয়া কনস্টিপেশন দুটোই হয়। সেজন্য আইবিএস এর এই 3টে প্রকারভেদ আমরা জেনে গেলাম। এই আইবিএস এর প্রকারভেদটা তৈরি করা হয়েছে স্টুলের
কনসিস্টেন্সির উপর, মানে যে মলত্যাগ করছেন সেই মলটা কিরকম দেখতে তার উপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ডাক্তারবাবু আইবিএস নিয়ে আপনি তো এতই আলোচনা করছেন, এটা কতটা কমন? আমি বলি সারা পৃথিবীতে যত লোক আপনি আছে জানেন, তাদের মধ্যে 10 থেকে 15% লোক আইবিএস এ ভুগছেন। মানে বুঝতে পারছেন কতটা? মনে করেন আপনি এরকম করে তাকালেন, দেখলেন 100টা লোক, 100টা লোকের মধ্যে 10 থেকে 15 জনের আইবিএস আছে, এবং আয়রানি হচ্ছে মাত্র 5 থেকে 7% লোক, মানে 5 to 7% লোকের আইবিএস এর চিকিৎসা চলে, বাকিরা জানেই না তাদের আইবিএস আছে। বা 5 to 7% লোক জানেন তার আইবিএস আছে, বাকিরা জানেন না। মানে অনেক লোক জানেন না তার আইবিএস আছে। পুরোনো ভাষা, আমি পেটে ঢুকি, পেট কামড়ায়, পেটে গ্যাস হয়, এই বলে চালাচ্ছেন তারা বছরের পর বছর ধরে। আর আমি ওটা বলছিলাম যে আইবিএস হচ্ছে এমন একটা রোগ, যদি গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে সবচেয়ে কমন কোন অসুখের জন্য লোকে যান, সেটা হচ্ছে আইবিএস। এতটাই কমন। আইবিএস এর সিমটম কি? আইবিএস এর সিমটম যদি বলেন, আমি 6টা সিমটমের কথা বলি। 1 নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং, 2 নম্বর পেটের মধ্যে গ্যাস, 3 নম্বর হচ্ছে ডায়রিয়া, 4 নম্বর হচ্ছে কনস্টিপেশন, 5 নম্বর হচ্ছে স্টুলে মিউকাস পাওয়া যাচ্ছে, আর 6 নম্বর সেটা হচ্ছে পটি করার পরেও পটি ক্লিয়ার হয়নি এই ভাব, ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন অফ স্টুল বলে এটাকে। এই 6টা সিমটম। এবার আইবিএস কেন হয়? আইবিএস হচ্ছে আমাদের পেটের নার্ভ থাকে না, ওই নার্ভগুলোর কিছু গোলমালের হয়। আমাদের পেটের মধ্যে নার্ভের সঙ্গে ব্রেনের সম্পর্ক আছে, গাট ব্রেন অ্যাক্সিস বলে এটাকে। এই অ্যাক্সিসটা ইম্পর্টেন্ট, আমাদের খাবার কতটা হজম হচ্ছে, আমাদের কোনো স্ট্রেস হচ্ছে কিনা, খাবারটা ঠিকভাবে পৌঁছলো কিনা, খাবারটা ঠিক করে হজম হয়ে সেই খাবার থেকে যে দরকারি প্রয়োজনীয় ইউজেবল সাবস্টেন্স শরীরে ব্লাডের মধ্যে ঢুকে যাচ্ছে কিনা, সেগুলো এই অ্যাক্সিসটা নিয়ন্ত্রণ করে। এটাকে বলে গাট ব্রেন অ্যাক্সিস। এবার এই আইবিএসটা কেন হয় সেটা যদি আপনি বলতে বলেন, তাহলে বলবো একটা ইন্টেস্টিনাল ডিসমোটিলিটি 1 নম্বর কারণ। পেটের মধ্যে আমাদের ইন্টেস্টিন বা অন্ত্রের যে চলাফেরা, পেরিস্টালটিক মুভমেন্ট, সেখানে কিছু গোলমাল থাকার জন্য আইবিএস হয়, এবং তার জন্যই পেটে ব্যথা হয়, তার জন্যই পেটটা ফুলে থাকে মনে হয়, তার জন্যই ক্র্যাম্প হয়। আর 2 নম্বর যদি কারণ বলতে বলেন, তাহলে বলবো ভিসারাল হাইপারসেন্সিটিভিটি। পেটের মধ্যে যে নার্ভগুলো থাকে, সেই নার্ভগুলো একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে এবং পেন টলারেন্স কমে গেছে, সেই জন্য আমাদের আইবিএস এ মাঝে মাঝে ক্র্যাম্প হয়। সবসময় আমাদের পেটের মধ্যে কিছু না কিছু হতে থাকে, আমাদের সেই সহ্য করে নেবার ক্ষমতা আছে, বা আমরা সহ্য করে নিচ্ছি, অনেক সময় পারসিভ করছি না। যাদের আইবিএস আছে তাদের এই ক্র্যাম্প বা ব্যথাটাই হয়তো 1 স্কেলে সে ফিল করছে 5 স্কেলে। এটা একটা কারণ। আর যদি অন্যান্য কিছু কারণ বলেন, তাহলে কিছু ইম্পর্টেন্ট আরো কতগুলো কারণ আছে, যেমন গাট ব্যাকটেরিয়া। আমাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া, অল্টার্ড মাইক্রোবায়োটা বলে একটা কথা আছে, তার মানে পেটে কিছু ব্যাকটেরিয়া থাকে, আমরা জানি ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া সব নাম শুনেছি। পেটেতে কিছু ব্যাকটেরিয়া থাকে আমাদের ইন্টেস্টিনের মধ্যে, সেই যদি ব্যাকটেরিয়ার কিছু গন্ডগোল হয় বা চেঞ্জ হয় তাদের ইকোসিস্টেমের যে সিস্টেম যারা মেনটেন করে চলছে, সেখানে কিছু গন্ডগোল হয়, তাহলে হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর আর একটা কারণ। অন্যান্য কারণের মধ্যে 2 নম্বর কারণ যদি আপনি বলেন, তাহলে বলবো একটা সিভিয়ার জিআই বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনের পরে আইবিএস খুব কমনলি প্রেসিপিটেট করে, পেটে কিছু চেঞ্জেস হয়ে যায়, ব্যাকটেরিয়ার গুড ব্যাকটেরিয়াগুলো চেঞ্জ হয়, সেই জন্য এটা হয়। 3 নম্বর ফুড ইনসেনসিটিভিটি। মনে করুন এমন খাবার খাচ্ছি যেটা পেটের জন্য ভালো না, বা আমরা সেই খাবারে অ্যালার্জি আছে, অথবা গ্লুটেন খাচ্ছি বা গ্লুটেন আমার পেটের জন্য ভালো না, অথবা আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, তাও আমি ওই খাবার দাবারগুলো খাচ্ছি, সেক্ষেত্রে হতে পারে। আর অন্যান্য কারণের মধ্যে 4 নম্বর কারণটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা বা স্ট্রেস। সেটা ছোটবেলায় কোনো ইমোশনাল বা ফিজিক্যাল বা সেক্সুয়াল কোনো ট্রমা হয়েছিল বা স্ট্রেস হয়েছিল, তার জন্য পরে দেখা গেছে আইবিএস প্রেসিপিটেট করতে পারে। আইবিএস সবসময় আপনার এই সিমটম থাকে না, নির্দিষ্ট সময় ধরে এই সিমটম থাকে, তারপরে একদম নর্মাল হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার এই সিমটমগুলো হয়। একে বলে ফ্লেয়ারিং আপ অফ দ্য সিমটমস। এই সিমটমগুলো ফ্লেয়ার আপ হওয়ার জন্য কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে, কিছু ফ্যাক্টর থাকে যেগুলো খোঁচা দেয়, এগুলোকে খোঁচা দিয়ে আইবিএসটাকে আবার সিমটমগুলো প্রেসিপিটেট করলো। সেই ট্রিগারিং ফ্যাক্টরসগুলো নিয়ে আমরা আলোচনা করব, বা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। 1 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল অনেক সময় যখন চলতে থাকে তখন আইবিএস প্রেসিপিটেট করে, পেটে ক্র্যাম্প হয়, অনেকে
পেরিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম এসব বলেন, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে আইবিএসও প্রেসিপিটেট করতে পারে, মানে আইবিএস এর মতো সিমটমও হতে পারে। 2 নম্বর, ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে কিছু খাদ্য উপাদান হয়, যেমন আমি গ্লুটেনের কথা একটু আগে বলছিলাম, যেমন আমি একটু আগে বলছিলাম ডেয়ারি প্রোডাক্টসের কথা, যেমন আমি একটু আগে বলছিলাম কিছু খাবার যেগুলো পেটে গ্যাস তৈরি করে, যেমন কিছু স্প্রাউটস হতে পারে, বাঁধাকপি হতে পারে, এই খাবারগুলো পেটে গ্যাস তৈরি করে, যেগুলো আর একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তো সেটা একটু নজরে রাখতে হবে। সুতরাং কমপ্লেক্স, যেগুলো খুব বেশি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো ভেরি হার্ড টু ডাইজেস্ট, সেগুলো আইবিএস প্রেসিপিটেট করতে পারে। এবার আইবিএস এর রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো আলোচনা করব টোটাল 8টা, তার মধ্যে প্রথম যে দুটো রিস্ক ফ্যাক্টরের কথা বলবো, সেই রিস্ক ফ্যাক্টর দুটো আপনি মডিফাই করতে পারবেন না বা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপরের যে 4টে রিস্ক ফ্যাক্টরের কথা বলবো, যেগুলো আপনি চিকিৎসা করে চেঞ্জ করতে পারেন। আর তার লাস্টে আরো দুটো কথা বলবো, যেগুলো আপনি চিকিৎসা করতে পারেন কিন্তু সেগুলো সারিয়ে ফেলতে পারবেন না। যে প্রথম দুটো সিমটম, যেটা একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, মানে আপনি চেঞ্জ করতে পারবেন না, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। যদি কারো আইবিএস এর থাকে, এটা তো চেঞ্জ করতে পারবেন না, আপনার ফ্যামিলিতে কারো আইবিএস আছে, সেই হিস্ট্রিটা আপনি মুছে ফেলতে পারবেন না। আর 2 নম্বর, যদি আপনার বয়স টিন এজার থেকে, মানে আপনার বয়স মোটামুটি 12-13 থেকে আপনার যদি 40 বছরের মধ্যে হয়, এই সময়টা আইবিএস প্রেসিপিটেট করতে পারে। এই দুটো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এর পরের 3টে হলো কিছু ফুড পার্টিকেলস রিস্ক ফ্যাক্টর থাকে, যে ইনটলারেন্স হচ্ছে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। কোনো সিভিয়ার ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে তার পর একটা আইবিএস প্রেসিপিটেট করতে পারে। তার পরেরটা হচ্ছে চাইল্ডহুড অ্যাবিউজ কিছু হয়েছিল কিনা, আমি যেটা বলছিলাম ফিজিক্যাল, ইমোশনাল, সেক্সুয়াল কোনো অ্যাবিউজ কিছু হয়েছিল কিনা, তার যদি হয়ে থাকে তাহলে তার আইবিএস হওয়ার চান্স থাকে, এটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। 4 নম্বরে যদি বলতে হয়, এই যেটা আমরা ট্রিটমেন্ট করতে পারি, এই 4 নম্বরের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কারো যদি ডায়াগনোসিস হয় অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে, তাহলে তার আইবিএস হতে পারে। এবার এই 6টা তো আমরা বললাম, লাস্ট যে দুটো, যেটা আপনি ট্রিটমেন্ট করে সারাতে পারবেন না কিন্তু ওটা সারা জীবন চলবে, তার মধ্যে একটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, মহিলাদের ক্ষেত্রে খুব দেখা যায়, আর একটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। এই দুটো, তাহলে টোটাল আইবিএস এর আমরা 8টা রিস্ক ফ্যাক্টরের কথা আলোচনা করলাম। একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, একটা হচ্ছে টিন এজ থেকে 40 বছরের মধ্যে বয়স, কিছু ফুড পার্টিকেল, সিভিয়ার জিআই ইনফেকশন, চাইল্ডহুড অ্যাবিউজ, ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি ডিপ্রেশন, ফাইব্রোমায়ালজিয়া আর ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। এই 8টা, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর আইবিএস। এগুলো যদি থাকে, আপনার যদি পেটের এই সিমটমগুলো থাকে, তাহলে ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েটলি যান, চিকিৎসা করুন, অনেক ভালো থাকবেন। এই আইবিএস কে কি করে ডায়াগনোসিস করব, কঠিন প্রশ্ন এটা, জানেন। আমিও জানি না কি করে ডায়াগনোসিস করতে হবে বা ভবিষ্যতে কোনো টুল আসবে কিনা, তবে আমরা যে পদ্ধতিতে ডায়াগনোসিস করি সেটা আপনাকে আমি বলে দিই। আমরা যখন পেশেন্টরা এই সিমটম নিয়ে আসেন, আমরা কিছু ব্লাড টেস্ট করাই, স্টুল এক্সামিনেশন করাই, পেটের সোনোগ্রাফি করাই, কখনো কখনো প্রয়োজন হলে এন্ডোস্কোপি করায়। যদি এগুলোতে কিছু না পাই, তখন কিছু সিমটম জিজ্ঞেস করি, যে পেন কখন হচ্ছে আপনার, পায়খানা কতবার করতে যান, আপনার লাইফস্টাইল কিরকম, আপনার ফ্যামিলিতে কারো হিস্ট্রি আছে কিনা এরকম অসুখের, আপনার কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, আপনি কি ধরনের খাবার খান, ব্যায়াম করেন কিনা, কটায় ঘুমোতে যান, কতদিন ধরে সিমটম চলছে, এবং লাস্টলি পুরনো আমাশা আছে কিনা। পুরনো আমাশা বললে পেশেন্টরা বুঝতে পারেন। এই 10টা প্রশ্ন করি, পেশেন্টকে করে বিরক্ত করে দিই। তার একটা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিই, পেশেন্টরা আমাকে তার উত্তর দেন, তারপরে আমি ডায়াগনোসিস করি আইবিএস হয়েছে কিনা। আমার এই ভিডিও শুনে নিজেরা আইবিএস ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করবেন না, দয়া করে, ভুল হতে পারে। অনেক অসুখ না চিকিৎসার জন্য খারাপ দিকে চলে যেতে পারে। আইবিএস ডায়াগনোসিস করতে গেলে প্রথমে একটা হিস্ট্রি নিতে হবে। আমি যে কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম, যেগুলো বললাম প্রশ্নগুলো, 10টা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আপনার কোলন ক্যান্সার আছে কিনা সেটা স্ক্রিনিং করে দেখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর, আর অন্য কোনো অসুখ আছে কিনা সেটাও আপনাকে জেনে নিতে হবে। তার জন্য ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন ঠিক করে। যারা আইবিএস পেশেন্টদের চিকিৎসা করেন তারাই একমাত্র পারবেন। শুধু গুচ্ছ গুচ্ছ অ্যান্টিবায়োটিক আর অন্যান্য ওষুধ খেয়ে আইবিএস কে আপনি সারাতে পারবেন না। অন্যান্য কিছু অসুখ আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? ব্লাড টেস্ট করে, স্টুল এক্সামিনেশন করে, আর ব্রেথ টেস্ট করে, হাইড্রোজেন ব্রেথ টেস্ট বলে। অনেক সময় স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ বলে একটা সিনড্রোম আছে, যেখানে পেটে ব্যাকটেরিয়া বেশি করে জন্মায় এবং তার জন্য হাইড্রোজেন বেশি করে তৈরি হয় এবং সেটা টেস্টের মাধ্যমে ধরা পড়ে, সেটা একটা আলাদা রোগ, তাতে এই ধরনের সিমটমও পাওয়া যায়। ইমেজিং টেস্টের মধ্যে আমরা অনেক সময় সিটি স্ক্যান করতে পারি, দেখে নিতে পারি অন্য কোনো অসুখ আছে কিনা।
কোলোনোস্কোপি করতে পারি, দেখে নিই গাটের ভিতরটা কিরকম আছে পেটের মধ্যে। আর একটা ফ্লেক্সিবল সিগমাইডোস্কোপি করতে পারি, যে গাটের নিচের অংশটা রেকটাম থেকে খানিকটা উপরে, ভেতরে মিউকাস লাইনিং টাইনিং এগুলো আমরা দেখে নিতে বলি, যাতে আমাদের কিছু মিস না হয়ে যায়। এবার আইবিএস এর চিকিৎসা করবেন কি করে? আইবিএস এর চিকিৎসা প্ল্যান মোটামুটি পেশেন্টরাই ঠিক করে নেয়, যে কোন খাবার খেলে আইবিএস হচ্ছে, কখন ঘুমোতে গেলে আইবিএস পরের দিন ট্রিগার করে, কোন পানীয় খেলে তাদের আইবিএস ট্রিগার করে, পেশেন্টটা মোটামুটি জেনে যায়। আপনাকে সেটা পেশেন্টটা মোটামুটি গাইড করে দেবে। কারণ ডাক্তারকে পেশেন্টটা মোটামুটি গাইড করে, ডাক্তারের কাজ হচ্ছে পেশেন্টের কাছে হিস্ট্রি নেওয়া, তার ডায়েট যদি কিছু গন্ডগোল থাকে সেটাকে ঠিক করে দেওয়া, তার ওষুধ যদি কিছু লাগে দেওয়া, সাময়িক খেয়ে ওষুধগুলো খেতে হয় সিমটম রিলিফের জন্য, তার লাইফস্টাইলে যদি কিছু চেঞ্জ করার থাকে সেই চেঞ্জগুলো আমরা গাইড করে দিই, পেশেন্টদের আমরা সেভাবে বলে দিই। তাহলে মোটামুটি আইবিএস কেন হয়, আর আইবিএস এর রিস্ক ফ্যাক্টর গুলো, আর আইবিএস কি করে ডায়াগনোসিস হবে, সেগুলো মোটামুটি জেনে গেলে নেক্সট আমরা খুব শীঘ্রই আর একটা ভিডিও বানাবো, যেটাতে আমরা ঘরোয়া উপায়ে কি করে আইবিএস এর চিকিৎসা করব, বা আইবিএস কিভাবে ঘরোয়া উপায়ে ভালো থাকবে সেই ব্যাপারে আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো। নমস্কার।